যশোর সহ ৪২ জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ। জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে ডিসিদের ৯ নির্দেশনা প্রতিমন্ত্রী অমিতের। বিশ্ববিদ্যালয়ের পর এবার স্কুল কলেজেও বন্ধ হচ্ছে র্যাগ ডে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডাক্তার জাহিদুর রহমান। ঝিকরগাছায় বিএনপির ভেতরে দ্বন্দ্ব, সাবিরা সুলতানার বিরুদ্ধে নানা অভিযোগের সংবাদ সম্মেলন। যশোরে বিভিন্ন সংগঠনের আয়োজনে পৃথক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। তেল রপ্তানি শুরুর প্রশ্নে বিভক্ত ইরাক। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। যশোর সহ দেশের ৪২টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ তাদের নিয়োগ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে। এছাড়াও খুলনা বিভাগের মধ্যে মেহেরপুরে জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে আবুল মজিদ, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস.এম. মনিরুল হাসান বাপ্পিকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসকদের ৯টি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এক অনলাইন সভায় তিনি সব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক যুক্ত ছিলেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ডিপোর দৈনিক মজুদ যাচাই করে রিপোর্ট দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, পাম্প বন্ধ থাকলে কারণ অনুসন্ধান, অবৈধ মজুতদারি ও পাচার রোধ এবং বেশি দামে তেল বিক্রি ঠেকাতে কঠোর নজরদারি। এছাড়াও জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলা পর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সবগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে উদযাপনের নামে সকল ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ বন্ধের নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি। ২০২২ সালে এই নির্দেশনা দেওয়ার আগে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাগিং নিয়ে দীর্ঘদিন যাবৎ নানা সমালোচনা চলছিল। এবার দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডে এর নামে বিশৃঙ্খলা রোধে ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি। এই লক্ষ্যে মাউশির আওতাধীন অঞ্চলের জেলা বা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে এই পদক্ষেপের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের সারসংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে আগামী ৩০ মার্চের মধ্যে নির্দিষ্ট ছক মোতাবেক পাঠাতে বলেছে মাউশি। শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডে নামে বিশৃঙ্খলা রোধের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ইফটিজিং প্রতিরোধ ও ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধির অগ্রগতিও জানতে চাওয়া হয়েছে। র্যাগিং বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আপত্তি থাকলেও র্যাগ ডে নিয়ে তাদের কখনো আপত্তি ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে র্যাগ ডে হচ্ছে একটি বিশেষ দিন। বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা এই দিনে নানা আয়োজন করে। স্কুল কলেজেও এই ধরনের আয়োজন করতে দেখা যায়। সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে 2টি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে ডাক্তার জাহিদুর রহমানের ওপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হলো। নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের ফেসবুক পোস্টে ডাক্তার জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও তার উপর ন্যস্ত হয়েছে। এই দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানাকে নিয়ে দলের ভেতরে নতুন করে বিরোধের অভিযোগ উঠেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনে পরাজয়ের পর তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপির একাংশের নেতারা। আজ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ
জিগরগাছা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বলেন, প্রার্থীর অদক্ষতা, অহংকার এবং তৃণমূল থেকে বিচ্ছিন্নতাই নির্বাচনে পরাজয়ের মূল কারণ। নির্বাচনের সময় দলীয় ব্যানারের পরিবর্তে ব্যক্তিগত ফাউন্ডেশনের ব্যানারে প্রচার চালানো এবং সংগঠনের কমিটি ভেঙে পকেট কমিটি গঠনের অভিযোগও তোলা হয়। তবে এইসব অভিযোগ অস্বীকার করে সাবিরা সুলতানা গ্রামের কাগজকে জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচনে তার পরাজয়ের পেছনেও তাদের ভূমিকা রয়েছে। সাবিরা সুলতানা দাবি করেন, দলের বিরুদ্ধেই কাজ করা এসব নেতারা বিভিন্ন অপকর্মে জড়িত এবং তার বিরোধিতা করে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছেন। 25 রমজানের দিনে আজও অন্যান্য দিনের মতো বিভিন্ন সামাজিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে যশোরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক অ্যাসোসিয়েশন যশোরের উদ্যোগে পঙ্গু হসপিটাল যশোরের রুপটপে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল বিশিষ্ট ডাক্তারদের মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার AHM আব্দুর রৌফের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাক্তার প্রভাত কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসেন সাফায়েত, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সাবেক পরিচালক ডাক্তার মাসুম আলী, যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান, অধ্যাপক ডাক্তার গিয়াস উদ্দিন, যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, ডাক্তার আবুল কালাম আজাদ লিজু, ড্যাব নেতা ডাক্তার আবু আহসান লালটু, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার আহমেদ ফেরদৌস কবির সুমন সহ অন্যরা। এদিকে নগর ও সদর উপজেলা পল্লী চিকিৎসকদের উদ্যোগেও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার গ্রাম ডাক্তার, স্বাস্থ্যসেবী, সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্যরা অংশ নেন। অনুষ্ঠানে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাতৃসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম। অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, সোনালী অতীত ক্লাবের আয়োজনে নোয়াপাড়া শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে ইফতার মাহফিল হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ফারাজি রেজওয়ান হোসেনের সভাপতিত্বে এই আয়োজন হয়। এদিকে শার্শা থেকে নাজিমউদ্দিন জনি জানিয়েছেন, উপজেলা প্রেস ক্লাব শার্শার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। আয়োজক সংগঠনের সভাপতি আহমেদ আলী শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় এই দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিয়াজ মাকদুম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য সহ বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা চরমে। শুধু তাই নয়, ঝুঁকির সম্মুখীন হচ্ছে বিশ্ব অর্থনীতিও। এর মধ্যে তেল রপ্তানি শুরু করতে নিজেদের প্রস্তুতির কথা জানালো ইরাকের কেন্দ্রীয় সরকার, কিন্তু এর তীব্র বিরোধিতা করে তেল রপ্তানিতে শর্ত আরোপ করেছে দেশটির কুর্দি আঞ্চলিক প্রশাসন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ইরাকের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় বলেছে, তারা তেল রপ্তানি পুনরায় শুরু করতে প্রস্তুত। তবে কুর্দি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু শর্ত আরোপ করেছে, যা তেল রপ্তানিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।